বিরূপাক্ষ সেন তার হাতের 2 আঙুল দিয়ে দগ্ধাবশিষ্ট চারমিনারটা সামনের বিচিত্র ড্রাগনের মুখগলার অ্যাস্ট্রেটার মধ্যে গুজে দিল। কটু গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। শিশির চেয়েছিল একদৃষ্টে সামনের সেন্টার টেবিলটার ওপরে রক্ষিত বিচিত্র অ্যাস্ট্রেটার দিকে, যেটার মধ্যে এইমাত্র বিরূপাক্ষ তার সিগারেটের শেষাংশ গুজে দিয়েছে। সত্যি বিচিত্র অ্যাস্ট্রেটা। একটা ড্রাগনের মুখ, হাঁ করে আছে মুখটা, চোখের তারা দুটো রক্তলাল, যেন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। আজকের গল্পের নাম ড্রাগন, নিহার রঞ্জন গুপ্তের ড্রাগন। চলো শুরু করে দিই। বুঝতেই তো পারছো আজকে ডিটেকটিভ কিন্তু আবার বিরূপাক্ষ সেন, সুতরাং আশা করি একটা দারুণ গল্প আজকে তোমাদের শোনাতে পারবো। চলো বাকি গল্পটা শুনে নিই। হাত বাড়িয়ে অ্যাস্ট্রের পাশ থেকে চারমিনারের প্যাকেটটা হাতে তুলে নতুন একটা সিগারেট প্যাকেট থেকে বের করতে করতে বিরূপাক্ষ বন্ধুকে সম্বোধন করে বলল, অ্যাস্ট্রেটা দেখেছিস শিশির? হুম। কথাটা বলে শিশির বন্ধু বিরূপাক্ষের মুখের দিকে তাকালো। এটা একটা ড্রাগনের মুখ, আ পিস অফ আর্ট। হুম। কোথা থেকে জোগাড় করলি রে বিরু ওটা? 2 বছর আগে নেপাল গিয়েছিলাম, মনে আছে তোর? হ্যাঁ, কে এক গণপত সিংয়ের কেসটার ব্যাপারে? সেই সময় নেপাল সরকারের উচ্চপদস্থ এক কর্মচারী ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল ইন্ডিয়ান এম্বাসিতে। তিনি ওটা আমাকে দিয়েছিলেন। ভদ্রলোক দেবার সময় আমাকে একটা কথা বলেছিলেন। চীনা এম্বাসির এক চীনা ভদ্রলোক নাকি এই কথাটা তাকে বলেছিলেন। কি? ওটা নাকি মাঞ্চু রাজবংশের সম্পত্তি। আসলে কিন্তু এটা অ্যাস্ট্রে নয় শিশির। তবে ওটা আসলে একটা পানীয় রাখবার পাত্র। দেখছিস না, এক পাশে ধরবার জন্য ছোট একটা হ্যান্ডেল, হাতল আছে। বলেছিলেন আমাকে সে কথা। কিন্তু আমি ওটাকে অ্যাস্ট্রে বানিয়েছি, যাতে করে সর্বদা আমার চোখের সামনেই থাকে ওটা। কেন? তাহলে তোকে সেই কেসটার কথা শোনাতে হয়, গণপত সিংয়ের ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, মাঞ্চু রাজবংশের রক্তে একসময় ব্যভিচার ঢুকেছিল এবং সেই বংশের একটি ছেলে বিপথে গিয়েছিল। তারই বংশধরদের এক হতদরিদ্রের কাছে ওটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। তাই নাকি? হ্যাঁ, লোকটা তার পরবর্তী জীবনে হয়ে উঠেছিল একজন দুর্দান্ত স্মাগলার। চীন থেকে ওই কারণেই সে পালিয়ে আসতে বাধ্য হয়। ঘুরতে ঘুরতে লোকটা এসে নেপালে বসবাস করতে শুরু করে। এসে একটা নেপালি মেয়েকে বিবাহ করে। ইন্টারেস্টিং। তারপর? দেখ, তোর একটা ছবির প্লট হয়ে যেতে পারে। শিশির ঘাড় নেড়ে বললে, ছবির ব্যাপারে আর আমি নেই। সে কি রে? কেন? কবে থেকে? গত 2 মাস থেকে ও লাইন আমি ছেড়ে দিয়েছি। কই, ওই কথা তো বলিসনি তো আমাকে। না, বলিনি। বলবার কি আছে যে বলবো? তা এখন কি করবি? আলু পটলের ব্যবসা? ধূপকাঠি বিক্রি করবি ট্রেনে বাজারে ঘুরে ঘুরে? কোনোটাই না। তবে কি করবি? তাই তো ভাবছি, এ পোড়া দেশে করতেই বা পারি কি। না রে শিশির না, তুই আবার ছবি কর। না। দেখি তোর হাতটা। হাত দেখে তুই কি করবি রে বিরু? দে না তোর হাতটা। আজকাল সত্যান্বেষণের ফাঁকে ফাঁকে জ্যোতিষচর্চা শুরু করলি নাকি? না, দেখি না হাতটা তোর। পরে দেখবি, আগে তোর গল্পটা বল। কোন গল্প? ওই অ্যাস্ট্রেটার গল্প, সেই লোকটার গল্প, তার নেপালি বউয়ের গল্প। শুনবি? বল। লোকটার নাম হুয়াফেং।
প্রথম দেখেই তাকে মনে হয়েছিল কেবল রীতিমতো লেখাপড়া জানা, এটা দূরস্থ নয়, মাথার মধ্যে লোকটার বেশ বুদ্ধি আছে। চীনা ভাষায় তো জানতই, নেপালি ভাষা ও ইংরাজি ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করেছিল। লোকটার ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তারপর হ্যাঁ, আর সেই ব্যবসার জন্যই সমস্ত এম্বাসিতে অবাধ যাতায়াত ছিল। একটা কথা বলতে ভুলে গেছি, লোকটার আসল নাম কিন্তু হুয়াফেং হলেও লোকে তাকে জানতো গণপত সিং বলে। নাম হারিয়েছিল কেন লোকটা? ব্যবসার সুবিধা হবে বলে বোধ হয়। তাছাড়া চায়না থেকে গোপনে বর্ডার হয়ে দিয়ে পালিয়ে এসেছিল, সেই ব্যাপারে কারোর মনে যদি সন্দেহ জাগে। তা বটে, তারপর? আসলে লোকটা নানা ধরনের জিনিসপত্র স্মাগলিং করলেও সঙ্গে সঙ্গে এমন একটা ব্যাপারের সঙ্গে লিপ্ত ছিল যে, কীরকম? আমাদের দেশের সব তথ্য, প্রয়োজনীয় সংবাদ সে চোরাচালান করে দিত চায়নায়। সময়টা তো তুই জানিস, ভারত চীন যুদ্ধের বেশ কিছুদিন আগে থাকতেই চায়নার সঙ্গে ইন্ডিয়ার যখন রীতিমতো মতান্তর, একটা ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার চলছে, সেই সময়কার কথা। বল, থামলি কেন? বিরূপাক্ষ বলতে লাগলো। ভারত সরকারের গোয়েন্দা বিভাগে আমার এক বন্ধু, বড় কর্মচারী, সুবিমল মৈত্র, সে হঠাৎই একদিন দিল্লি থেকে এসে হাজির আমার কাছে। আমি বললাম, সুবিমল যে, অনেক দিন পরে, কবে কলকাতায় এলি? কাল সন্ধ্যের প্লেনে, আর এসেছি তোর কাছেই বিরূপাক্ষ। আমার কাছে? হ্যাঁ। সৌভাগ্য দেখছি আমার। তা আমার কাছে তোর হঠাৎ কী প্রয়োজন পড়ল? তোর সাহায্য চাই একটা ব্যাপারে। সরকারিভাবে না বেসরকারিভাবে? বন্ধুভাবে। কিসের সাহায্য? সুবিমল তখন বললে, ভারত সরকারের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে এদেশের আসল গোপনীয় তথ্য বেশ কিছুদিন ধরে চায়নায় স্মাগলড হয়ে যাচ্ছে। ভারত সরকার রীতিমতো উৎকণ্ঠিত। সংবাদটা জানার পর থেকেই বেশ কিছুদিন ধরে অনুসন্ধান করে জানতে পারা গেছে গোপনে ওইসব সংবাদ পাচারের ঘাঁটিটা হলো কাঠমান্ডু শহরে। বললাম, অসম্ভব নয়। সুবিমল বললে, আমি তাই নেপাল যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি? দিল্লিতে থাকলেও তোর কীর্তিকলাপ কানে আসে, অনেক ভেবে তাই তোকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। কিন্তু? তোর কোনো কিন্তু আমি শুনতে চাই না, যেতে তোকে হবেই। হোটেল অন্নপূর্ণায় তুই আমার গেস্ট হয়ে থাকবি। চটপট সব গুছিয়ে নে, কালকের প্লেনেই যাব। কালকেই? হ্যাঁ, শুভস্ত শীঘ্রম। বিরূপাক্ষ একটা নতুন চারমিনার ধরালো। শিশির সামনে বসে আগ্রহের সঙ্গে শুনছে বিরূপাক্ষর গল্প। যথাসময়ে নেপাল এয়ারপোর্টে গিয়ে নামলাম, সেখান থেকে ট্যাক্সিতে হোটেল। বেশ শহরটা কটা দিন ঘুরে ঘুরেই কেটে গেল। আমি হোটেলে আর সুবিমল অন্যত্র উঠেছিল। তৃতীয় দিন, আগস্ট মাস, সেটা প্রায় বৃষ্টি হচ্ছে। সুবিমলের ফোন এলো। ফোনে সে একটা জায়গার নাম বলে তক্ষুনি ট্যাক্সি করে যেতে বললে। প্রস্তুত হয়ে নিলাম। রিসেপশন কাউন্টারে এক সুন্দরী তরুণী বসেছিল, তাকেই বললাম একটা ট্যাক্সি ডেকে দিতে। ভদ্রমহিলা শুধালেন, কোথায় যাবেন? বললাম, গণপত সিংয়ের বাড়ি। আমার কথা শুনে ভদ্রমহিলা আমার দিকে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো বিজনেসের ব্যাপারে এখানে এসেছেন? কেন বলুন তো? কারণ ওর কাছে এখানে যারা দেখা করতে আসে তারা বিজনেসের ব্যাপারেই আসে কি না? মৃদু হেসে বললাম, ঠিকই ধরেছেন তাই। ভদ্রমহিলাই তখন ট্যাক্সি ডেকে দিলেন। ট্যাক্সিতে তুলে দিয়ে ট্যাক্সি চালককে বলে দিলেন কোথায় তাকে নিয়ে যেতে হবে। এবার আসা যাক আসল গল্পে। হোটেল থেকে
প্রায় মাইল চারেক দূরে বিরাট কম্পাউন্ডারওয়ালা একটা বাংলো প্যাটার্নের বাড়ির সামনে এসে ট্যাক্সি থামল। বিরূপাক্ষ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে গেট দিয়ে কম্পাউন্ডের প্রবেশ করলো। পাথর ঢালা রাস্তা বরাবর চলে গেছে, পেটিকোর সঙ্গে গিয়ে মিশেছে। একজন নেপালি দারোয়ান বসেছিল পেটিকোতে একটা টুলের ওপরে। প্রশ্ন করল, কিসকো মাংতা সাব? সিং সাব হ্যাঁ। জি। সুবিমল ও বিরূপাক্ষ দুজনেই নাম বদলেছিল নেপালে নামার আগেই প্লেন থেকে, এবং সেটা বিরূপাক্ষরই পরামর্শে। একজন বাসু, এস বাসু মানে সুবিমল মৈত্র, সেই নাম নিয়েছিল, আর বিরূপাক্ষের নাম নিয়েছিল জগন্নাথ মল্লিক। তারা বিজনেসের ব্যাপারে এখানে এসেছে, মানে নেপালে। বিরূপাক্ষ সুবিমলকে সব শুনে বলেছিল, সংবাদের চলাচল কোনো ব্যবসায়ের মাধ্যমেই হয় না, যার চায়না ও নেপালের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আছে। মাল চলাচলের সঙ্গে সংবাদও চলাচল করা সম্ভবত, কারণ এটাই প্রপার চ্যানেল সংবাদ প্রেরণ করবার। সুবিমলকে বিরূপাক্ষ পরামর্শ দিয়েছিল ওখানে নেমেই নামকরা ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে। বিরূপাক্ষ রিসেপশন কাউন্টারের তরুণীটির কথা শুনেই বুঝতে পেরেছিল গণপত সিং সেই রকমই একজন কেউ হবে। বিরূপাক্ষ দারোয়ানকে বললে, তোমার সাহেবকে গিয়ে বলো ক্যালকাটা থেকে একজন এসেছেন, মিস্টার মল্লিক তার নাম। দারোয়ান চলে গেল এবং একটু পরেই বিরূপাক্ষের ডাক এলো। দারোয়ানই তাকে একটা দরজায় পৌঁছে দিয়ে গেল। দরজা ঠেলে ঘরে ঢুকে বিরূপাক্ষ দেখল সুবিমল বসে আছে, আর একটা বিরাট টেবিলের সামনের চেয়ারে পেছন ফিরে। অন্যদিকে বেটেখাটো কেতাদুরস্থ একজন ভদ্রলোক, গায়ের রং ফর্সা, ছোট ছোট চোখ, নাকটা চ্যাপটা ধরনের, ঠোঁটের ওপর সরু গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো, পরনে দামি স্যুট, হাতে ধরা একটা পাইপ। পদশব্দ শুনে মুখ তুলে তাকালো ভদ্রলোক দরজার দিকে। দরজার দিকে মুখ করেই তিনি বসেছিলেন। দুজনার চোখাচোখি হলো। চোখাচোখি হতেই বিরূপাক্ষ বুঝেছিল তার সে চোখের দৃষ্টির মধ্যে যেটা স্পষ্ট হয়ে উঠেছে সেটা লোকটার অতি সতর্কতা। লোকটি যেন তার মুহূর্তের দৃষ্টিতেই বিরূপাক্ষের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। বিরূপাক্ষর আরও মনে হলো সে চোখের দৃষ্টির মধ্যে কোথাও আহ্বান বলে কিছু নেই, বরং আছে কিছুটা সংশয়। মুহূর্তকাল, তারপরে ভদ্রলোক কোমল মিহি গলায় আহ্বান জানালেন, মিস্টার মল্লিক আসুন, আপনার সিনিয়র পার্টনার মিস্টার বাসু একটু আগেই আপনার কথাই বলছিলেন। বিরূপাক্ষ এগিয়ে গিয়ে সুবিমলের পাশের চেয়ারটায় বসল। ভদ্রলোক আরও কিছু বলবার আগেই সুবিমল বললে, মল্লিক, ইনি ওভারসিজ লিঙ্কের ম্যানেজার ডাইরেক্টিং মিস্টার গণপত সিং। বিরূপাক্ষ তখন যে বিরাট টেবিলটার সামনে ওরা বসেছিল সেই টেবিলটার ওপরের বস্তুগুলো দেখছিল, এবং যেটা বসবার সঙ্গে সঙ্গেই তার দৃষ্টিকে আকর্ষণ করেছিল সেটা একটা পাত্র, গোলাকার। সামনের দিকে একটা বীভৎস হাঁ করা ড্রাগনের মুখ, পেছন দিকে একটা হাতল, মুখের ওপরে একটা ঢাকনি, চোখ ঝলসানো লাল, কালো ও সোনালি রঙের পাত্রটি চিত্রবিচিত্র। ড্রাগনের মুখের একটি চোখই সে দেখতে পাচ্ছিল, গোলাকার লাল। ড্রাগনের মুখটা যেন ক্রুদ্ধ হয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। গরম নিঃশ্বাসের ঝাপটা যেন তার সর্বাঙ্গে এসে লাগছে। মিস্টার বাসু, আবার কথা বললেন গণপত সিং, আপনারা চায়না সিল্ক চান, কিন্তু সেই সিল্ক ইন্ডিয়ার বাজারে চালাবেন কি করে? জবাব দিল বিরূপাক্ষ, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না, সে যা ব্যবস্থা করার আমরাই করব। অবশ্যই, গণপত সিং বললেন, কিন্তু মাল কোথায় ডেলিভারি নেবেন? নেপালের বাইরে, মানে ইন্ডিয়ায় তো দিতে পারা যাবে না। ইন্ডিয়ায় কেন দেবেন? নেপালেই দেবেন। ইন্ডিয়াতে সে মাল নিয়ে যাবেন কি করে? কাস্টমসকে ফাঁকি দিয়ে? বিরূপাক্ষ হেসে বললে, সে ব্যবস্থা আমরাই করব। তার মানে স্মাগল করবেন? নচেত চায়না সিল্ক ভারতে কি করে পাঠাবো? না,
তাও হতে পারে না, গম্ভীর গলায় বললেন গণপত সিং। আমাকে আমি জড়াতে দিতে পারি না। আপনি জড়াবেন কেন? আপনার কাছ থেকে কেবল মাল ডেলিভারি নেওয়া পর্যন্তই, বিরূপাক্ষ আবার বললে। আমাকে তাহলে 2 দিন ভাববার সময় দিন। আপনারা যদি এখানে ব্যবসা করেন তাহলে আমার আপত্তি নেই, কিন্তু মাল ইন্ডিয়ায় নিয়ে গেলে, তাছাড়া স্মাগলিংয়ের ব্যাপারে আমার বড় ভয়। আমার ব্যবসার সুনাম নষ্ট হবে কোনো মতে ব্যাপারটা পুলিশের গোচরে গেলে। না, আমাকে আপনারা 2 দিন ভাববার সময় দিন। অতঃপর সেদিনকার মতো ওরা বিদায় নিয়ে চলে এলো। সন্ধেবেলা হোটেলে নিজের ঘরে বসে বিরূপাক্ষ একটা ক্রসওয়ার্ড পাজল নিয়ে তন্ময় হয়েছিল। সুবিমলের আসার কথা, কিন্তু এখনও আসেনি। দরজায় মৃদু নখ শোনা গেল। ইয়েস, কাম ইন, বিরূপাক্ষ বললে। আয় সুবিমল। ভেজানো দরজা ঠেলে যে ঘরে প্রবেশ করলো সে সুবিমল নয়, এবং আগন্তুককে ওই সময় তার ঘরে প্রবেশ করতে দেখে সত্যিই যেন বিরূপাক্ষ একটু চমকেই ওঠে। ওই দিনকার সকালেই সেই রিসেপশনিস্ট তরুণী, পরনে একটা হালকা ব্লু রঙের দামি কাঞ্জিভারম শাড়ি, চওড়া সোনালি জরির পাড়, সযত্ন প্রসাধনের চিহ্ন চোখে মুখে। গুড ইভিনিং মিস্টার মল্লিক, আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? নিশ্চয়ই, আজ সকালেই তো আপনার সঙ্গে রিসেপশন কাউন্টারে আলাপ হলো। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই, তরুণী হেসে বলল। তরুণীর কথায় বিরূপাক্ষ আরও বিস্মিত হলো এবং বললে, দরজা বন্ধ করতে চান? হ্যাঁ, কারণ এই সময় এই ঘরে কেউ আসুক আমার ইচ্ছে নয়। বিরূপাক্ষ তখনও তরুণীর দিকে চেয়েছিল। সকালবেলা ততটা ভালো করে লক্ষ্য করেনি, কিন্তু এখন যেন মনে হলো তরুণীর মুখের দিকে তাকিয়ে খানিকটা চৌকো প্যাটার্নের মুখ, চোখ দুটিও ছোট ছোট, চোখের কোণে সুরমা দিলেও সেটা ঢাকা পড়েনি। গায়ের বর্ণ ঠিক গৌর না হলেও কালো নয়, মাঝামাঝি, খুব বেশি লম্বা নয়, কিন্তু সমস্ত দেহে একটা তারুণ্যের আলগা শ্রী আছে যেন। মৃদু হেসে বিরূপাক্ষ বললে, ঘরের দরজা বন্ধ করতে চান কেন? ভাবছি বন্ধ করে দিলে ভালো হতো বোধহয়। আপনি কোন গেস্ট এক্সপেক্ট করছেন না তো? তা করছি, তবে সে ঠিক কখন যে আসবে বলতে পারছি না। তাহলে বসুন না। আমার নামটা বোধহয় আপনার জানা প্রয়োজন, তরুণী বসতে বসতে বললে। ঘরের মধ্যে রেডিওতে ইংলিশ মিউজিক বাজছিল। বিরূপাক্ষ উঠে গিয়ে নবটা ঘুরিয়ে দিয়ে মিউজিক বন্ধ করে দিল। আপনি আমার নাম জানেন না, আমি কিন্তু আপনার নামটা জানি, মৃদু হেসে বিরূপাক্ষ বললে। সে আর এমন কঠিন কি? হোটেলের রেজিস্ট্রি বুকেই তো আমার নাম ধাম সব লেখা আছে, এমনকি কেন এসেছি নেপালে তাও আছে। তরুণী মৃদু হাসল। হাসলেন যে? বিরূপাক্ষ বললে। হোটেলের রেজিস্ট্রি খাতায় যা লেখা আছে তা কি সব সত্যি? সত্যি নয় মানে? মানে সত্যি নয় এই আর কি। আমি সব মিথ্যে লিখেছি আপনি বলতে চান? প্রয়োজন হলে তো আপনি লেখান না? তা আপনার নামটা জানতে পারি কি? কেন পারবেন না? তরুণী মৃদু হেসে বলে, আমার নাম সংযুক্তা। সংযুক্তা? হ্যাঁ, সংযুক্তা চালিহা। দেশ আমার গৌহাটিতে। সত্যি বলছেন তো? গম্ভীর গলায় বিরূপাক্ষ বললে। সত্যি বলছি, একটি কথাও মিথ্যে নয় আমার, মিস্টার সেন, ইফ আই অ্যাম নট রং। এবং আমার মনে হয় আমার ভুল হয়নি, আপনি বিরূপাক্ষ সেন। বিস্ময়ে যেন তখন একেবারে থ হয়ে গিয়েছে বিরূপাক্ষ।
চেয়ে আছে সংযুক্তার মুখের দিকে। সংযুক্তা আবার বললে, কি আমি ভুল কি বলছি? সে কথা থাক, কিন্তু আমার কাছে কি প্রয়োজন আপনার বলুন তো? কেন এসেছেন? কেন এসেছি? হ্যাঁ, বলবো বলেই তো এসেছি। বলুন। আপনার বন্ধুটিকে আমি অবশ্য চিনতে পারিনি, তবে আপনাকে আমি চিনেছি। জানি এখানে কেন এসেছেন। আপনার মতো লোক নিশ্চয়ই স্রেফ বেড়াতে আসেননি, কোনো বিশেষ কাজেই এসেছেন। আমি বোধহয় জানি কাজটা কি। জানেন? বোধহয় জানি। বলুন তো কেন এসেছি? একটা স্মাগলারের দলের ঘাঁটি বার করতে। বিরূপাক্ষের চমকের সত্যিই যেন এবার আর অবধি থাকে না। সে নির্বাক হয়ে কিছুক্ষণ সংযুক্তার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি সত্যিই আপনার কোনো ক্ষতি করতে আসিনি। কেমন করে তা বিশ্বাস করব? এতক্ষণ যেসব কথা আপনি বললেন তারপরও? আমি বলছি বলে বিশ্বাস করবেন, পারবেন না আমাকে বিশ্বাস করতে? বিরূপাক্ষ নীরব। তা যদি না পারেন তো আমি উঠি। বলতে বলতে সত্যি সত্যি সংযুক্তা চালিহা উঠে দাঁড়ালো। না, উঠবেন না, বসুন সংযুক্তা দেবী। আমাকে মিস চালিহা বলেই সম্বোধন করবেন। তাই হবে, বসুন। সংযুক্তা পুনরায় আসন গ্রহণ করল। বিরূপাক্ষবাবু, আপনি হয়তো ভাবছেন আপনি এখানে কেন এসেছেন সে কথাটা জানলাম কি করে। ভাবাটা খুবই স্বাভাবিক। ভাবছি মানে আসলে অনুমান করছি মাত্র। কারণ কারণ প্রথমত, আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য আজ পর্যন্ত না হলেও প্রথমত আপনার ছবি আমি বহুবার দেখেছি। আপনার ও কিরিটি রায়ের ছবির সঙ্গে আমার যে পরিচয়, সেই পরিচয়ের পেছনেই আছে আপনাদের কর্মকাণ্ড কাহিনী, যা আজ এদেশের কারোরই জানতে বাকি নেই। দ্বিতীয়ত, আপনাকে এখানে দেখেই চিনতে যেমন পেরেছিলাম, তেমনি রেজিস্ট্রি বুকে যখন আপনি আপনার নাম সই করলেন জগন্নাথ মল্লিক নামে, তখন রীতিমতো চিন্তায় পড়লাম। সেই সঙ্গে এও বুঝলাম আপনি যে কোনো কারণেই হোক আপনার নামটা গোপন করতে চান। অর্থাৎ এখানে যে এসেছেন আপনি তা যেন হঠাৎ কেউ জানতে না পারে, তাই এই গোপনীয়তা। তৃতীয়ত, স্বভাবতই আমি ভাবতে লাগলাম কেন এসেছেন আপনি। নিশ্চয়ই কোনো রহস্যের সন্ধানে। কি এমন রহস্য এখানে থাকতে পারে? ভাবতে ভাবতে আমার মনে পড়ল, বেশ কিছুদিন থেকেই ভারত সরকার এদেশের একটা বড় রকমের স্মাগলার গোষ্ঠীর অনুসন্ধান করছে। খবরটা জানলেন কি করে মিস চালিহা? বোঝেন তো, একটা নামকরা বড় হোটেলে থাকি, রিসেপশনিস্টের কাজ করি, বহু গণ্যমান্য ইম্পর্ট্যান্ট লোকের এখানে যাতায়াত, অনেক খবর কানে আসে, সেইভাবেই জানতে পেরেছি। তারপর তারপর আজ যখন আপনার ফোন এলো গণপত সিংয়ের ওখানে যাবার, আমার সন্দেহটা দৃঢ় হলো। কেন? কারণ ওই লোকটি সম্পর্কে যতটা শুনেছি আজ পর্যন্ত। কি শুনেছেন? রীতিমতো মিস্টেরিয়াস মানুষটা। বিরাট বিজনেস, নানা দেশ থেকে ওর কাছে লোক আসে। বিরূপাক্ষ সামান্য আলাপেই বুঝতে পেরেছিল মেয়েটি রীতিমতো বুদ্ধিমতী ও চতুরা। চোখ এবং কান দুটি যেমন তীক্ষ্ণ, তেমনি মনের মধ্যে একটা কিউরিসিটিও আছে। কিন্তু তা হলেও বিরূপাক্ষ চট করে মুখ খোলে না। মিস চালিহা আবার বলল, দেখুন মিস্টার সেন, পেটের দায়ে সুদূর আসাম থেকে এখানে চাকরি করতে এসেছি ঠিকই, কিন্তু নিজের দেশ ভারতবর্ষকে যেমন আমি ভালোবাসি, তেমনি একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের প্রতি একটা কর্তব্যও আছে। কিন্তু সংযুক্তা দেবী, আমি যদি বলি। মিস চালিহা। হ্যাঁ হ্যাঁ, মিস চালিহা,
আমি যদি বলি আমার সম্পর্কে যা আপনি ভেবেছেন তা ঠিক নয়? বিরূপাক্ষ সেনও সত্যি সত্যি আমি নই। বিরূপাক্ষ আবার বলল। সংযুক্ত চালুহা কিছুক্ষণ বিরূপাক্ষের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বললে, ভুল যদি করেই থাকি তাহলে তো আর কথাই নেই। তবে আমার কিন্তু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না মিস্টার সেন। অবশ্যই সেটা অন্যায় নয়, আমি নিজেও হয়তো পারতাম না। সে যাই হোক, আমি কিন্তু এসেছিলাম আপনাকে যদি কিছু সাহায্য করতে পারি তাই। কিসের বিনিময়? বিনিময়? না, কোনো কিছুরই বিনিময় নয়। সেটা কি বিশ্বাসযোগ্য? সেটা আপনার অভিরুচি। আপনার প্রতি, শুধু আপনার কেন, কিরিটিবাবুর প্রতিও আমার চিরদিনই অসীম শ্রদ্ধা। আর বিরক্ত করব না, এবারে তাহলে উঠি। সংযুক্ত চালিহা উঠে দাঁড়ালো। দাঁড়ান মিস চালিহা, যাবেন না। সংযুক্তা দরজার দিকে এগোচ্ছিল, ফিরে দাঁড়ালো। বলুন। সংযুক্তা বসলো আবার। রাগ করবেন না, বিশ্বাস না করাটাই যে আমাদের কাজের প্রথম কথা, নিশ্চয়ই জানেন। জানি। সত্যি আপনি আমাকে সাহায্য করতে চান মিস চালিহা? যদি নেন। নেব। এবার বলুন তো, গণপত সিংকে আপনি কতটুকু জানেন? অনেক কিছু না জানলেও একটা ব্যাপার জানি লোকটা সম্পর্কে। কি? মালাকে গণপত আসামের গোয়ালপাড়া থেকে এনেছে। তারপর বিয়ে করেছে বুঝি? হ্যাঁ, বিয়ে ওদের হয়, কিন্তু মালা আজ হয়ে উঠেছে গণপত সিংয়ের গলার কাঁটা। মালাকে আজ গণপত গিলতেও পারছে না, ওগরাতেও পারছে না। কেন? কারণ মালা ওর সব কিছু জানে। গণপতের মতো একজনের পক্ষে মালা কাঁটাটা উপড়ে ফেলা কি এতই দুঃসাধ্য? হ্যাঁ, হয়তো খুন করতে পারতো গণপত মালাকে। তবে তা হয়তো কোনোদিনই পারবে না। কেন? গণপত লোকটা একটা সাক্ষাৎ শয়তান ঠিকই, কিন্তু তাহলেও তো সে মানুষ, আর মানুষ মাত্রেরই কিছু না কিছু দুর্বলতা থাকে, তাই সে যতই ক্ষীণ হোক না কেন। মালার গর্ভে গণপতের একটি মেয়ে জন্মেছে, সেই মেয়েটিই হলো গণপতের দুর্বলতা। তাই বুঝি? হ্যাঁ, মেয়েটির নাম গোপা, বছর 15 বয়স তার। অসাধারণ সুন্দরী, দেখলে চোখ ফেরাতে পারবেন না মিস্টার সেন। শুধু সুন্দরী নয়, অসাধারণ বুদ্ধিমতীও। নিজের প্রাণের চাইতেও গণপত তার ওই মেয়েকে ভালোবাসে। পৃথিবীতে এমন কিছু নেই যা গণপত গোপার জন্য করতে পারে না। গণপত যেমন মেয়েকে ভালোবাসে, মেয়েও তেমনি বাপকে ভালোবাসে। গণপত তাহলে জাঁতা কলে পড়েছে বলুন? কতকটা তাই, সংযুক্তা বললে। গণপতের আর কোনো পরিচয় আপনার জানা আছে? ঠিক জানি না, তবে আমি মালার মুখেই শুনেছি কে একটা দুষ্কর্ম করে নাকি বছর 20-22 আগে গণপত তার দেশ চীন থেকে পালিয়ে আসে। চীন থেকে? হ্যাঁ, ও আসলে একজন চাইনিজ। ওর আসল নাম হুয়াফেং। এসব কথা আপনি মালার কাছে শুনেছেন? হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, মানে ওই মালা। জানেন, মালা চায়। কি চায়? হুয়াফেং মানে ওই গণপত সিং এইসব স্মাগলিংয়ের ব্যবসা ছেড়ে ভদ্রভাবে জীবনযাপন করুক। কারণ যা এতকাল করেছে, এখন তো তার কোনো অর্থের অভাব আর নেই।
নানা দেশের ব্যাংকে ও প্রচুর টাকা নানা নামে রাখে। ও কিসের চোরা কারবার করে জানেন মিস চালিহা? নানা ধরনের কমোডিটিস। আপনি কতটা সংবাদ পেয়েছেন জানি না। আপনি ওর সম্পর্কে আর কিছু জানেন না, ওর স্মাগলিংয়ের ব্যাপারে? না, তবে ভারতের সঙ্গে ওর চোরা কারবার আছে জানি। আচ্ছা, এবারে বলুন, আপনি এসব কথা আমাকে বলতে এলেন কেন? আমি আমি চাই ওকে একেবারে রুইন করে দিতে। ঠিক আছে মিস চালিয়া, আপনি আমাকে সাহায্য করুন, আমি আপনাকে সাহায্য করব। করব। আমি সব রকম সাহায্যই আপনাকে করব মিস্টার সেন। না, মিস্টার সেন নয়, মিস্টার মল্লিক। ঠিক ওই সময় দরজায় নক পড়ল। সংযুক্তা উঠে দাঁড়ালো তাড়াতাড়ি। দাঁড়ান, আপনি ভয় পাবেন না, আমার বন্ধু। আপনার বন্ধু? দিল্লি সেন্ট্রাল সিআইডি ব্যুরোর একজন বড় পদস্থ অফিসার। বলতে বলতে বিরূপাক্ষ উঠে গিয়ে দরজা খুলে দিল। সুবিমল ঘরে প্রবেশ করল। সংযুক্তাকে ঘরের মধ্যে দেখে সুবিমল বন্ধুর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। আয় সুবিমল, বস। আচ্ছা মিস চালিহা, আপনি যেতে পারেন, কিন্তু একটা কথা, আপনাকে প্রয়োজন হলে আমি দেখা করব, মিস সংযুক্তা চালিহা বললে। সংযুক্তা চালিহা অতঃপর ঘর থেকে বের হয়ে গেল। ভদ্রমহিলাটি কে? সুবিমল এতক্ষণে প্রশ্ন করল বিরূপাক্ষকে। মিস সংযুক্তা চালিহা। তা তো বুঝলাম, কিন্তু তারপর? বস ভালো করে, সব বলছি। বিরূপাক্ষ একটা চারমিনার ধরিয়ে টানতে লাগলো। কটু গন্ধে ঘরটা ভরে ওঠে। জ্বলন্ত চারমিনারে কয়েকটা টান দিয়ে বিরূপাক্ষ বললে, ওর নাম সংযুক্তা চালিহা, এই হোটেলের একজন রিসেপশনিস্ট। তা তোর ঘরে কেন? এটা তো রিসেপশন কাউন্টার নয়। বিরূপাক্ষ অতঃপর সমস্ত কাহিনী বলে গেল একটু একটু করে সুবিমলকে। বলে বলল, সি ইজ গড সেন্ট। একটা কথা বলবো বীরু। কি? সুন্দরী তরুণী শত্রুপক্ষের গুপ্তচরও তো হতে পারে। তুই সব বলে দিসনি তো? বলতে হয়নি, ও সবই অনুমান করেছে ঠিক ঠিক। বাহ, চমৎকার। এই বুদ্ধি নিয়ে তুই গোয়েন্দাগিরি করিস? তোর প্রতি আমার একটা শ্রদ্ধা ছিল, কিন্তু এখন আর নেই, তাই তো? বিরূপাক্ষ বলল। সব গুবলেট করে দিলি তো? সুবিমল বললে। সত্যি, একটা বেচারার গোবেচারাকে সঙ্গে নিয়ে এসে এখন দেখছি ভুলই করেছি। বিরূপাক্ষ মৃদু মৃদু হাসে। হাসছিস? বিরূপাক্ষ এবারে সশব্দে হেসে উঠল। হাসিস না, থাম। কিনারে এসে শেষ পর্যন্ত তরি ডুবলো। শোন সুবিমল, হাসি থামিয়ে বিরূপাক্ষ বলে, বুদ্ধিমান কিরিটি রায়ের ভাষায় গ্রেসেল বলে, এতটুকু পদার্থ যদি আমি মস্তিষ্কে থাকে তো তোর কার্যসিদ্ধি হবে জেনে রাখ, ওই সংযুক্ত চালিহারই সাহায্যে। ঘোড়ার ডিম হবে। ঘোড়ার ডিম পারে না, পারে হাঁস। আমি উঠলাম। আরে বস বস। না। বস না, শোন আমি যা বলি। কি আর বলবি শুনি? ভবিষ্যৎ প্ল্যান। বাজে বকিস না। শোন, আমি তোকে বলছি, 2-4 দিনের মধ্যেই আমরা জানতে পারবো চীনে কেমন করে কোন মাল সরবরাহের সাহায্যে ইন্ডিয়ার গুপ্ত সংবাদ প্রেরিত হয়। থাম তো। তুই জানিস শুধু চীনেই নয়, এই নেপাল থেকেই পাকিস্তানেও
সংবাদ যায় ইন্ডিয়ায় নিয়মিত। অসম্ভব নয় তো কিছু, কারণ ইস্ট পাকিস্তানের সঙ্গে নেপালের রেগুলার ফ্লাইট আছে। বহু যাত্রী ওখান থেকে এখানে নানা কাজে আসে। আমি একজনের কথা জানি, লোকটার পূর্ব পাকিস্তানে পুস্তকের ব্যবসা থাকলেও ক্যালকাটাতেও তার একটা পুস্তক প্রতিষ্ঠান আছে। এই দুই পুস্তক প্রতিষ্ঠানের মাধ্যমেই সে ইন্ডিয়া থেকে পূর্ব পাকিস্তানে সংবাদ পাচার করে। সেখান থেকে সোজা চলে যায় ইসলামাবাদ, পাকিস্তানে। সত্যি বলছিস? সোজা হয়ে বসে সুবিমল। হ্যাঁ, ইটস আ ফ্যাক্ট। কে কে লোকটা? অসাধুতা তার কাজ, জোচ্চুরি তার ব্যবসা। অথচ ভদ্রলোককে দেখলে তুই বুঝতেও পারবি না মানুষটা কত বড় একটা শয়তান। কথায় বার্তায় চালে চলনে এমন একটা নিরীহ ভাব প্রকাশ পায় যে তলে তলে যে সে গুপ্তচর বৃত্তি করে বুঝবারও উপায় নেই। সুবিমল বিরূপাক্ষের কথায় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু ব্যাপার কি জানিস বীরু, ওই সংযুক্ত টাইপের মেয়েদের আমি এতটুকু বিশ্বাস করি না। সেটাই স্বাভাবিক, বিরূপাক্ষ বললে। তবে আমার মনে হয় সংযুক্তাকে বিশ্বাস করলে হয়তো আমাদের ঠকতে হবে না। কি ব্যাপার বলতো বীরু? হঠাৎ বিরূপাক্ষের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল সুবিমল। কিসের কি ব্যাপার? বিরূপাক্ষ মৃদু হাসল, তারপর বললে, এখন বল দেখি কত দূর এগোলি। এক পাও না। আমার কিন্তু মনে হচ্ছে ওই গণপত সিং আর তার কারবারের আগে ভালো করে খোঁজ খবর নে সুবিমল। লোকটার এত হাই সার্কেলে যাতায়াত আছে যে সে যে সব কাজ করে, তাতে এই ধরনের যোগাযোগ একান্ত দরকার। সহজে ওই বুহ ভেদ করতে পারবি না। আমি তাই বলছি, কি সংযুক্তার সাহায্য নেব। ওর কথায় বার্তায় বুঝেছি গণপতের স্ত্রী মালার সঙ্গে ওর যথেষ্ট হৃদ্যতা আছে, এবং মালার সঙ্গে তার স্বামী গণপতের তেমন একটা ভালো রিলেশন নেই। কি জানিস বীরু, ব্যাপারটায় আমি মন থেকে যেন তেমন সায় দিচ্ছি না। আমার মনে হয় কি, সংযুক্তকে বিশ্বাস করলে আমাদের ঠকতে হবে না। দেখ, একটা খবর আছে। কি? আগামীকাল ইউএসএ অ্যাম্বাসিতে একটা পার্টি আছে। রাশিয়া থেকে একজন এসেছে, তারই সম্মানে ওই পার্টি। সেখানে জেনেছি গণপত সিংও ইনভাইটেড। তুই যাচ্ছিস? শুধু আমি নয়, তুইও যাবি। একটা কার্ড তোর জন্য সংগ্রহ করেছি। পরের দিন সকাল 8টা নাগাদ হঠাৎ আবার সংযুক্তা এসে বিরূপাক্ষের ঘরে ঢুকলো। কি ব্যাপার সংযুক্তা, তোমার ডিউটি নেই? আছে, বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত। একটা খবর আছে। কি খবর? কাল গণপত সিংয়ের বাড়িতে রাত্রে একটা পার্টি ছিল। তাই নাকি? বর্তমানে 80 নম্বর ঘরে এই হোটেলে একজন থাকে, সুরিন্দর সিং। লোকটা এখানে আসা অবধি গণপত সিংয়ের ওখানে ঘন ঘন যাতায়াত করে। গতকাল সেও গিয়েছিল গণপত সিংয়ের পার্টিতে। সে একটা সংবাদ পেয়েছে। কী সংবাদ? একটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা হচ্ছে বর্ডারে। বুঝতে পারছি। আর কোনো সংবাদ আছে? আছে, আজ ইউএস অ্যাম্বাসিতে একটা পার্টি আছে। সে সংবাদ আমিও পেয়েছি। কিন্তু তুমি আর এখানে থেকো না মিস চালিয়া। ওই দিনই সন্ধ্যার সময় পার্টিতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই বিরূপাক্ষর যেটা নজরে পড়ল, গণপত সিংয়ের চাইনিজ অ্যাম্বাসির একজন হোমড়া চোমড়া অফিসার চিংলিংয়ের সঙ্গে প্রায়ই ঘুরে ঘুরে মিট করছে। পরস্পরের মধ্যে কী সব কথাবার্তা বলছে ফিসফিস করে একান্তে দূরে। বিরূপাক্ষ তাদের ওপর নজর রাখল। মধ্যে মধ্যে তাদের আশপাশ দিয়ে কয়েকবার ঘুরেও এলো, কিন্তু ওদের কোনো কথাবার্তাই বুঝতে পারল না, কারণ তারা চীনা ভাষায় পরস্পরের সঙ্গে কথা বলছিল, শুদ্ধ চীনা ভাষায়।
তার মধ্যে একটি ইংরাজি শব্দও নেই। গণপত সিং একা আসেনি, সঙ্গে তার তরুণী কন্যাও এসেছে। সংযুক্তা মিথ্যা বলেনি, মেয়েটি সত্যি অসাধারণ সুন্দরী, গোপা। কিন্তু একটা ব্যাপার বিরূপাক্ষ লক্ষ্য করল। গণপতের সদা সতর্ক দৃষ্টি তার কন্যাকে সর্বক্ষণ ঘিরে রেখেছে। চারিদিকে নজর রাখবার জন্য হলের মধ্যে একটা কোণ বেছে নিয়েছিল বিরূপাক্ষ। তার পাশেই ছিল একটা ডিভান। গোপা ঘুরে ঘুরে এসে বিরূপাক্ষের সামনে দাঁড়ালো। মিস্টার মল্লিক, আপনি এই দেশে বেড়াতে এসেছেন তাই না? কতকটা তাই। নেপালে এর আগে কখনো আসেননি? না, এই প্রথম। কেমন লাগছে এই দেশটা? ভালোই তো। মিস্টার মল্লিক, বলুন। অ্যাম্বাসির সঙ্গে তো দেখছি আপনি বেশ পরিচিত। না না, আদেও নয়, এক বন্ধুর সঙ্গে এসেছি। বন্ধু? হ্যাঁ। মিস্টার বাসু? হ্যাঁ। ঘরটা বড় স্টাফি। চলুন না, নিচে বাগানে একটু ঘোরা যাক। আপনার কাছে ইন্ডিয়ার গল্প শুনব। ইন্ডিয়ার গল্প শুনতে আমার ভালো লাগে। ইন্ডিয়া একবার ঘুরে এলেই পারেন। পরের মুখের গল্প শোনার চাইতে নিজের চোখে দেখাই তো বেশি আনন্দের। যাবার ইচ্ছা তো খুব, কিন্তু বাপি যে আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। চলুন। বিরূপাক্ষ চারদিকে একবার তাকালো, কিন্তু সুবিমলকে দেখতে পেল না হলের মধ্যে কোথাও। আশ্চর্য, সুবিমল গেল কোথায় হঠাৎ? কি দেখছেন, বন্ধুকে খুঁজছেন? হ্যাঁ, মানে মিস্টার বাসু। হয়তো তিনিও নিচের বাজানে গেছেন। চলুন না, একটু অপেক্ষা করুন। আচ্ছা মিস সিং, এখানে ল্যাবরেটরিটা কোথায় বলুন তো? হলের বাইরে যান, ডান দিকে করিডোরের শেষে। বিরূপাক্ষ আসছি বলে বের হয়ে গেল, কিন্তু হলঘর থেকে বের হয়ে সে ল্যাবরেটরির দিকে গেল না, সোজা সিঁড়ির দিকে গেল। বডিটার পেছন দিকে মস্ত একটা বাগান। আগেই লক্ষ্য করেছিল বিরূপাক্ষ। বাগানটা অন্ধকার, অনেক রকমের গাছপালা বাগানটায়। বিরূপাক্ষ দ্রুত পদে বাগানের মধ্যে প্রবেশ করল। কয়েক পা এগোতেই একটা ঝটাপটির শব্দ কানে এলো বিরূপাক্ষর। পকেট থেকে শক্তিশালী সরু টর্চটা বার করে শব্দ লক্ষ্য করে বোতাম টিপল টর্চটার। দুটো লোক একজনের সঙ্গে ধস্তাধস্তি করছে, একজনকে ধরবার চেষ্টা করছে। দ্রুত পায়ে এগিয়ে গেল বিরূপাক্ষ সেই দিকে। অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কে? বুধবাদর, কুইক! বিরূপাক্ষ ততক্ষণে বুঝতে পেরেছে ব্যাপারটা। দুজন লোক কাউকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষের একটা গো গো শব্দ ওর কানে এলো। বিরূপাক্ষ ঝাঁপিয়ে পড়ল। এলোপাথারি কয়েকটা ঘুষি চালাতেই দুটো লোক দুদিকে অন্ধকারে ছুটে পালিয়ে গেল। হাত বাঁধা একটা লোক মাটিতে পড়ে তখনও গো গো করছে। বিরূপাক্ষ লোকটার হাতের ওপর টর্চ আলো ফেলতেই চমকে উঠল। হাত ও মুখ বাঁধা, সুবিমল। বিরূপাক্ষ তাড়াতাড়ি সুবিমলের হাতের ও মুখের বাঁধন খুলে দিল। সুবিমল কোনো মতে উঠে দাঁড়ায়। বীরু! হ্যাঁ, কি ব্যাপার, ওরা কারা? গণপত সিংয়ের লোক। তা এখানে এসেছিল কেন? গোপা গল্প করবার জন্য ডেকে এনেছিল। বিরূপাক্ষ ততক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছে। খুব সম্ভব গণপত সিং ওদের সন্দেহ করেছে, তাই প্ল্যান করেছিল ওদের ধরে নিয়ে যাবার। এখান থেকে গোপার সাহায্যে তাদের দুজনকে এই বাগানের অন্ধকারে ডেকে নিয়ে এসে সুবিমলকে আগে নিয়ে এসেছিল, তারপর তাকেও আসবার জন্য বলেছিল বাগানে ঘুরবার জন্য। চল সুবিমল। কোথায়? আমার হোটেলে। এখানে আর থাকা মানেই বিপদ। দুজনে হোটেলে ফিরে এলো। বিরূপাক্ষ বললে, তুই একটুও সন্দেহ করলি না মেয়েটাকে সুবিমল? তখন কি জানি ওই গোপা গণপত সিংয়ের মেয়ে।
আমি হঠাৎ নিচে না গেলে এতক্ষণে তোকে যে কোথায় সরিয়ে ফেলতো। তা তুই নিচে গিয়েছিলি কেন? গোপা তো আমাকেও বাগানে যাওয়ার জন্য ডেকেছিল। সত্যি? হ্যাঁ, তখন হলের মধ্যে তোকে দেখতে না পেয়েই আমার কীরকম একটা সন্দেহ হয়। সামান্য কিছুক্ষণের পরিচয় গোপা নিচে যাবার জন্য বলছে। তুইও কোথাও নেই। আমি একটা সংবাদ পেয়েছি। সংবাদ? হ্যাঁ, সিংয়ের কিছু মাল আজ শেষ রাত্রে ট্রাকে করে নেপাল থেকে চীনের বর্ডারে যাচ্ছে। সংবাদটা পেয়ে তাকে ডাকতে যাব, ওই সময় মেয়েটা এসে হাজির হলো আমার সামনে। আর তোমার গোবর্ধন মাথাটা ঘুরে গেল সঙ্গে সঙ্গে। আমি মানে, খুব হয়েছে। এই সময় দরজায় নক পড়ল। টক টক। এই সময় আবার কে এলো তোর ঘরে? দেখি কে। রাত 11:15 এখন, দরজা খুলবি? বিরূপাক্ষ সুবিমলের কথার কোনো জবাব না দিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সংযুক্তা চালিহা। এ কি মিস চালিহা? কখন ফিরলেন পার্টি থেকে? জানতে পারিনি তো। সংযুক্তা বললেন। আর আপনার বন্ধুও আছেন দেখছি, ভালোই হলো। একটা নিউজ আছে। নিউজ? হ্যাঁ, গণপত সিংয়ের কিছু মাল আজ ভোররাত্রে ট্রাকে চায়নার বর্ডারের দিকে যাচ্ছে। আমার ধারণা তার সঙ্গে কোনো সংবাদও পাচার হচ্ছে। বিরূপাক্ষ ও সুবিমল দুজনার মুখ চাওয়াচাই করল। মিস চালিহা, বিরূপাক্ষ ডাকল। খবরটা কিন্তু জেনুইন। আরও একটা খবর আছে। কি বলো তো? তোমাদের সত্যিকারের আইডেন্টিটি গণপত সিং জানতে পেরেছে। আমার মনে হয় তোমাদের আর এখানে থাকা যুক্তিসঙ্গত হবে না। হি ইজ আ ডেঞ্জারাস টাইপ অফ ম্যান। ওর অসাধ্য কিছুই নেই। খুন করবে আমাদের? করলে আশ্চর্য হব না মিস্টার সেন। একটা কথা বলতে পারো মিস চালিহা? তোমাদের এখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোভাব গণপত সিংয়ের ওপরে কীরকম? মানে আমি বলতে চাইছি, আমাদের দুজনার পক্ষে তা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে কি না? গণপত সিংয়ের প্রচণ্ড ইনফ্লুয়েন্স আছে ওপর মহলে। জোনা দুই বড় কর্মচারীর ওপর। তাদের মধ্যে একজন আবার উচ্চপদস্থ পুলিশ অফিসার, রাজেন্দ্র সিং। সুবিমল, বল, কি করবি? তবে একটা কথা আছে। কি বলো তো? ওই রাজেন্দ্র সিং এখন এই হোটেলেই আছে। এই হোটেলেই? হ্যাঁ, এই হোটেলে এ সময়? হ্যাঁ, আমি দেখে এসেছি একটু আগে। বস, চল না একবার যাবি? সুবিমল তো কথাটা শুনেই প্রস্তুত। বললে, চল, কিন্তু লোকটাকে চিনব কি করে? আপনাদের দূর থেকে চিনিয়ে দেব। সুবিমলের তখন সংযুক্তর ওপরে বিশ্বাস এসে গিয়েছে। সিঁড়ি দিয়ে তিনজনে নেমে এলো। ডাইনিং হলের পাশেই সংলগ্ন একটা ঘর। ঘরের পাশে বার। বারে অত রাত্রে বিশেষ আর লোকজন ছিল না। জনাতিনেক তখনও বসে। একজন মধ্যবয়সী ইংরেজ ভদ্রলোক একধারে বসে, অন্য পাশে রাজেন্দ্র সিং আর এক নেপালি বান্ধবী। বান্ধবীটির বয়স হয়েছে প্রায় 35 বৎসর হবে। চোখে মুখে উগ্র প্রসাধনের চিহ্ন। তার মুখোমুখি বসেছিল রাজেন্দ্র সিংজি। বয়স তার 40-এর ঊর্ধ্বেই মনে হয়। বেশ সুপুরুষ, কিন্তু দৈর্ঘ্য খুব বেশি নয়, বেটে এবং একটু মোটার দিকে। ঠোঁটের ওপরে বেশ একজোড়া পুরুষ্টু গোঁফ।
দুই দিকে সুচালো করে পাকানো, পরনে সিভিল ড্রেস। ওরা দুজনে টেবিলের সামনে এগিয়ে গেল। শোভিমালি কথা বললে, মিস্টার সিং। ইয়েস। মুখ তুলে তাকালেন রাজেন্দ্র সিংজি। চোখে মুখে বেশ একটা যেন স্পষ্ট বিরক্তির ভাব। ভাবটা, কে বাবা এই অসময়ে রহস্যভঙ্গ করতে এলে? কি চাই? কণ্ঠস্বরে রুক্ষতা প্রকাশ পেল সিংজির। সুবিমল তার জামার বুক পকেট থেকে তার আইডেন্টিটি কার্ডটা বের করে সামনে ধরল সিংজির। সঙ্গে সঙ্গে সিংজির মুখের পরিবর্তন হলো। মিস্টার বাসু, হোয়াট আই ক্যান ডু ফর ইউ? আমরা কি একটু প্রাইভেটে দু চারটে কথা বলতে পারি? হোয়াই নট? সিংজি উঠে দাঁড়ালেন। চলুন। দুজনে এসে ঘরের অন্য প্রান্তে একটা সোফায় পাশাপাশি বসলেন। বলুন। সুবিমল সংক্ষেপে তখন তার বক্তব্যটা বুঝিয়ে দিল। সিংজি শুনে গেলেন। সুবিমল বললে, আজ ভোর রাত্রে একটা কনসাইনমেন্ট এখান থেকে চায়নার দিকে যাওয়ার কথা আছে গণপত সিংয়ের। আমার নিশ্চিত ধারণা সেই সঙ্গে আরও মূল্যবান কিছু ডকুমেন্ট পাচার করা হচ্ছে। গণপত, দ্যাট স্কাউন্ডেল! কণ্ঠে একটা সুস্পষ্ট ঘৃণা রাজেন্দ্রের। ঠিক আছে, হাউ ক্যান আই হেল্প ইউ ইন দ্যাট কেস মিস্টার বাসু? যেমন করে হোক সেটা আটকাতে হবে। লোকটা কিন্তু একটা সাক্ষাৎ শয়তান। তা হোক। শুনুন, আমি নিজে যাব না, তবে আপনার সাহায্যের জন্য কিছু আর্মড পুলিশ দেব, তাতেই হবে। ঠিক আছে বস, আমি হেডকোয়ার্টারে রিং করে দিচ্ছি। রাজেন্দ্র ফোনের দিকে এগিয়ে গেলেন। ফোনে কী সব কথা বলে মিনিট 15 বাদে ফিরে এলেন। 10 জন আর্মড পুলিশ আধ ঘন্টার মধ্যেই এখানে এসে যাবে। ধন্যবাদ। রাত্রি তখনও শেষ হয়নি, তবে অন্ধকার ফিকে হয়ে আসছে। একটা পুলিশ ট্রাক আর একটা জিপ রওনা হয়ে গেল। বাজারের অল্প দূরে বাসের আড্ডা। দূরপাল্লার সব বাস সেখান থেকেই যাত্রা করে। ওই সময় সেখানে লোকজন বড় একটা ছিল না। আশেপাশের দোকানপাট সব বন্ধ। ত্রিপল দিয়ে ঢাকা একটা মাঝারি আকারের ট্রাক একপাশে দাঁড়িয়েছিল। 4:40 নাগাদ ট্রাকটা স্টার্ট দিতেই পুলিশের জিপ সামনে এসে দাঁড়ালো। একজন পুলিশ অফিসার ট্রাকের সামনে এসে দাঁড়ালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ এই ট্রাক? ট্রাক ড্রাইভার পুলিশ অফিসারের প্রশ্নের কোনো জবাব দিল না। স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারেই অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে সাঁ করে সামনের দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার অর্ডার দিল, ফায়ার! একসঙ্গে দুটো রাইফেল গর্জে উঠল। ট্রাকটা কিন্তু ছুটে বের হয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না ট্রাকটা। দ্রুত ধাবমান জিপ তার গতিরোধ করল। সার্চ করে বেশি কিছু পাওয়া গেল না। কিছু গমের বস্তা, কিছু গরম জামাকাপড়ের গাঁট পাওয়া গেল। থানায় এক ট্রাকটা ধরে এনে সেই গরম জামাকাপড়ের গাঁট থেকেই বেরোলো কিছু কাগজপত্র। একটা প্লাস্টিকের খামের মধ্যে মুখ কাটা। থানা অফিসাররা তো নয়, সুবিমল ও বিরূপাক্ষ কেউই সেই সব কাগজের মর্মোদ্ধার করতে পারল না। কিছু সাংকেতিক লেখা চীনা ভাষাই বলে মনে হলো, আর গোটা 2 ম্যাপ। পরে জানা গিয়েছিল ওই ম্যাপগুলো চীন আর ভারত বর্ডারের সাংকেতিক ম্যাপ ও সিকিউরিটি পোস্টের সাংকেতিক সংবাদ ছিল ওই সবের মধ্যে। ওই ঘটনারই মাসখানেকের মধ্যে চীনা সৈন্য ভারতের বর্ডারে হামলা শুরু করে দিল। ভারত ও চীন যুদ্ধের শুরু। তদানীন্তন প্রতিরক্ষামন্ত্রী আদৌ প্রস্তুত ছিলেন না যুদ্ধের জন্য, কিন্তু কে জানে শেষ পর্যন্ত চীনা সৈন্য কিছুদূর পর্যন্ত ভারতের মধ্যে প্রবেশ করে থেমে গেল। এই হচ্ছে আমার কাহিনী। শিশির বলল, আর গণপত সিং?
লোকটি হঠাৎ উধাও হয়ে যায়। যতদূর জানি আজ পর্যন্ত তার কোনো পাত্তা পাওয়া যায়নি। ওখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু আমার ওপর খুশি হয়েছিল, কি অজ্ঞাত কারণে জানি না। ওই যে দেখছিস অ্যাস্ট্রেটা, ড্রাগন মুখ, ওটা আমি গণপতের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দিই, তারা ওটা আমাকে উপহার দেন এবং সঙ্গে সঙ্গেই গণপত কাহিনী বিবৃত করি। ওটা আমি সযত্নে কেন রেখে দিয়েছি জানিস শিশির? কেন? আমার ধারণা গণপত সিং মানে ফেং সাহেব একদিন না একদিন ওটার সন্ধানে আমার গৃহে আসবেই। তা যেন হলো। সংযুক্তা চালিয়ে আর কি হলো? আছে। কোথায়? এই কলকাতা শহরেই। সে নেপালের চাকরি ছেড়ে চলে এসেছে। তারপর একটু থেমে বিরূপাক্ষ হেসে বলল, শিশির, কাহিনীর সমাপ্তি সেই করবে। কে? সংযুক্তা? হ্যাঁ। বুঝতে পারলাম না তোর কথাটা। বুঝতে পারলি না? না। এই জন্যেই শিশির ফিল্ম লাইনে তোর আজ পর্যন্ত কিছু হলো না। কোনো কাহিনীর শেষই তুই কোথায় হওয়া উচিত তাই জানিস না। গম্ভীরভাবে শিশির শব্দটা উচ্চারণ করলো। তুই আবার একটা ছবি কর। না। কর না, ছবির নাম দে ড্রাগন। বেশ, করতে রাজি আছি। শিশির, বিরূপাক্ষ ডাকলো। বল। পরশু আমাদের বিয়ে। বিয়ে? হ্যাঁ, সংযুক্তাকে আমি বিয়ে করছি। সন্ধ্যায় গ্র্যান্ডে পার্টি। শিশির হেসে বলল, তাহলে তোর কাহিনীর মধুর অনুসমাপয়ত হবে। চলি? যাবি কিন্তু। এমন সময় সংযুক্তা ঘরে ঢুকলো। না না, আপনি বসুন শিশিরবাবু, সংযুক্তা বললে। না মিসেস সেন, কারণ এই মুহূর্তে আমি ভালো করেই জানি কারোরই আপনাদের সেটা মনের কথা হতে পারে না। চললাম, পরশু আবার দেখা হবে গ্র্যান্ডে। শিশির ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুরা, নিহার রঞ্জন গুপ্ত যে কিরিটিকে নিয়ে লেখে, কিরিটির সাঙ্গ এবার বিরূপাক্ষকে নিয়ে ওই লেখা এই গল্পটা তোমাদের ঠিক কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর প্রথমবার যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে পরে একটা লাইক করে দিতে, আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার কিন্তু অবশ্যই করো। কেন জানো তো? কেননা আমি যেটা সবসময় বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। চলো আজ তাহলে এখানেই বলছি টাটা। দেখা হবে আবার আগামী পর্বে আর একটা সুন্দর গল্পের সাথে। টেক কেয়ার, সবাই ভালো থেকো।